কাইনিয়ার ছোট মুখটা আরো জড়সড় হলো। সে ভয় পাচ্ছে তা বুঝতে পেরে কৃষাণ পানি এগিয়ে দিল তার দিকে। কাইনিয়া মাথা নেড়ে না করলো, সে পানি পান করবে না। কৃষাণ চোখ দিয়ে ইশারা করলো, ভয় পেতে মানা করলো। এবার কাইনিয়া মুখ খুলল। একটা আঙ্কেল আসতো, আমরা প্লেগ্রাউন্ডে যাওয়ার পরই ডেরেকের সাথে তার কথা হতো। আমি ডেরেকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত, তাই আমি রাগ করে সেদিন তার সাথে খেলতেই যাইনি। কিন্তু কিছু সময় পর আমি প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছিলাম, তখন দেখি ডেরেক সেই কালো হুডিওয়ালা লোকটার সাথে গাড়িতে উঠছে। এটুকু বলে থেমে যায় কাইনিয়া। কৃষাণ নড়ে চড়ে বসে, সিরিয়াসনেস ফুটে ওঠে তার চেহারায়। তারপর তুই মুখ দেখেছ, তারপর? কাইনিয়া কিছু একটা ভাবতে ভাবতে ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলে, আঙ্কেলটা কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি দেখেছি তাকে। কৃষাণের চেহারা সামান্য উজ্জ্বল হয়। কেমন ছিল দেখতে? সে কিভাবে তাকিয়েছিল তোমার দিকে? কাইনিয়া এবার ভীতু কণ্ঠে বলল, উনি দেখতে অনেক সুদর্শন। উনি আমাকে দেখে সুন্দর করে হাসছিলেন যখন গাড়িতে উঠছিলেন, সাথে হাত দিয়ে আমাকে বিদায় জানালেন। আমি ওনাকে দেখেছি এর আগেও। কৃষাণ চমকায়। কাইনিয়া দেখেছে তাকে। কৃষাণ অস্থির উচ্ছ্বাসিত কণ্ঠে প্রশ্ন করে, কোথায় দেখেছো বাচ্চা? বলো আমাকে, কোথায়? কাইনিয়া মনে করার চেষ্টা করে, কিছু সময় পর উত্তর দেয়, আমার ঠিক মনে নেই, আমি ইউটিউবে কার্টুন ও ভিডিও দেখার সময় হয়তো দেখেছি। কৃষাণের কপালে ভাঁজ পড়ে। কি? ওয়েট, তুমি কার ফোনে কার্টুন দেখো? মাম্মার। কৃষাণ দ্রুত কাছের দেওয়ালের ওপারে থাকা রিদমকে ইশারায় আসতে বলে। রিদম তৎক্ষণাৎ চলে আসলো। কাইনিয়ার মায়ের ফোনটা নিয়ে আসো। রিদম কোনো প্রকার প্রশ্ন ছাড়া আবার বাইরে চলে যায়। ফোন নিয়ে আবার ফিরে আসে। কৃষাণ দ্রুত ফোনটা হাতে নিয়ে ইউটিউবে চেক করে। সব বাচ্চাদের দেখায় ভিডিও। কৃষাণ কাইনিয়াকে স্ক্রল করে দেখাচ্ছে, কিন্তু কোনোটাই মিলছে না। এরা নয়। কাইনিয়ার কথায় বিরক্ত নিয়ে চেয়ারে বসলো কৃষাণ। তার মানে এই কিডন্যাপিং এর পেছনে যেই আছে সে নিশ্চয়ই কোনো ইউটিউবার। তবে কেন যেন কৃষাণের এটা মনে হচ্ছে না। তবে তার মনে হওয়ার দিয়ে কি আর দুনিয়া চলে? ঠিক আছে, তুমি যাও, আমার দেখা হবে। আর হ্যাঁ, একদম ভয় পাবে না। কাইনিয়া মাথা নেড়ে ফোন নিয়ে দৌড়ে চলে যায়। কৃষাণও কেবিন থেকে বেরিয়ে নিজেদের কেবিনে গেল। সাথে আসতে বলল রিদম, আলবার্ট ও অফিসার হানমিন, অফিসার জং সিংকে। এই মুহূর্তে শুধু ডেরিক নয়, আরও 8টি কেসের জন্য এই ছেলেটাকে সন্দেহ করা হচ্ছে। কৃষাণের বিশ্বাস এই একজনই এসবের পেছনে আছে। এখন খুঁজে বের করতে হবে কে সে আর কি তার উদ্দেশ্য। আদৌ কি সহজ হবে? তুমি সেই মেয়ে? লুনিসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী মহিলা। পরনে নীল রঙের সিল্কের শাড়ি। বয়সের সাথে চেহারার তেমন পরিবর্তন নেই বললেই চলে। এই মুহূর্তে মহিলাকে দেখে একজনের চেহারা খুব মিল পাচ্ছে লুনিসা। সেটা হলো কৃষাণ। হুট করে বেডরুমে এসে এমন প্রশ্ন ছুড়ে দিলেন মহিলাটি। লুনিসা শান্ত স্বরে বলল, আপনি কোন মেয়ের কথা বলছেন আমি জানি না, তবে আমি লুনিসা সারথি। মহিলাটি গম্ভীর মুখে কিছু সময় দাঁড়িয়ে রইল, তারপর বলল, নাম দিয়ে আমার কাজ নেই, তবে তোমার জন্য আমার বড় ছেলের এত পাগলামি করেছে এটা ভাবতেই কেমন একটা লাগছে। লুনিসা নিশ্চুপ। আমার ছেলেটাকে এত কষ্ট কেন দিয়েছো বলো তো? এই 6টা বছর কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে কৃষাণ, তার বিন্দুমাত্র ধারণা নেই তোমার। ভাঙচুর, মারামারি, আরো কত কি। 2 বছর আগে তো ওর পাগলামির কবলে এরিককেও পড়তে হয়েছিল, আজ আবারও। লুনিসার বুঝতে বাকি নেই উনি কৃষাণের মা। তবে তার কথা শুনে লুনিসা কিছুটা অবাক হলো। তার জন্য পাগলামি? কিন্তু কেন? আমার জন্য পাগলামো কেন করেছেন উনি? কাসফিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে লুনিসাকে পর্যবেক্ষণ করলো। এমন ভাব করছো যেন কিছুই জানো না। কৃষাণ কখনোই কিচ্ছু বলে না আমাদের, তবে সারাদিন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল বলে পাগলামি করে গেছে। সেবার তো এরিক শুধু বলেছিল কোথাকার কোন মেয়ের জন্য জিনিসপত্র ভাঙছিস, এইটুকু বলার জন্য এরিকের দিকে কাচের বোতল ছুঁড়ে মেরেছিল। ইস, সে ক্রয়ের কাটার দাগটা এখনো রয়ে গেছে। আর এবার কি জানি কি হয়েছে, সোজা গুলি করে বসেছে। কি জাদু করেছো বলো তো?
লুনিসা অবাক হয়ে শুনছিল সবটা, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কাসফিয়া নিজের হাত থেকে বালা খুলে লুনিসার হাতে পরিয়ে দেয়, মুখ ভেঙিয়ে বলে, বিয়েও না জানিয়ে করে নিলে। শোকেই থেকো, ছেলেটার মাথা আর খেও না। বলে হনহনিয়ে বেরিয়ে গেল কাসফিয়া। এদিকে আকস্মিক কি থেকে কি হলো সবটাই হতবাক হয়ে দেখলো লুনিসা। হাতের বালাটার দিকে তাকে বিড়বিড় করলো, এবার বুঝতে পারলাম ওনার সমস্যাটা কি। মায়ের থেকেই পাগলের রোগ এসেছে, তবে বিপরীতভাবে। অবশেষে চোখ মুখ কুঁচকে যে কাজে ঘরে এসেছিল সেটার দিকে মনোযোগ দিল। আলমারির চাবিটা খুঁজতে লাগলো। ল্যাপটপটা বের করতে হবে। কালকের দিনটা সে কিছুতেই মিস দিতে পারবে না। এতদিনের স্বপ্ন তার। কাল সকালে আমার ওটি রেডি রেখো, পারফেক্ট চাই সবকিছু। টোমাসের উচ্ছ্বাসিত কণ্ঠস্বরে নিয়াম তেমন প্রতিক্রিয়া করল না। তার প্রতিক্রিয়া একদম শান্ত, যতটা শান্ত সমুদ্রের গভীরে। শুনছো? নিয়াম চোখ ঘুরিয়ে তাকালো টোমাসের দিকে। অপারেশন থিয়েটার রেডি থাকবে, আপনিও থাকবেন। টোমাস কাউসে হেলান দিল। আমি সব সময় রেডি। নিয়াম হাসল। একটা কথা বলবো? নিয়ামের দিকে ফিরে তাকালো টোমাস, এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি বলো? নিয়াম দেখতে খুব একটা খারাপ না, তবে টোমাসের সরল নিষ্পাপ মুখশ্রীর কাছে বরাবরই কম। আপনি দেখতে সুদর্শন। টোমাস উচ্চ শব্দে হেসে উঠল। টিভির দিকে তাকিয়ে বলে, বাহ্যিক অভ্যন্তরীণ রূপটা জঘন্য। নিজের সত্যটা নিজেই বলে দিলেন। টোমাস ফিসেল হাসল। কার থেকে শিখেছি জানো? নিয়াম উঠে দাঁড়ালো, মৃদু হেসে বলল, সঠিক সময় গোটা দুনিয়া জেনে যাবে। আমি একা জেনে কি করব? টোমাস কিছু না বলে টিভির দিকে মনোযোগ দিল। নিয়াম ঘড়ির দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। টোমাসের রিমোট হাতে নিয়ে একটি ভিডিও প্লে করলো, যেখানে সবার একটি করে ছবি রয়েছে যাদের টোমাস নিজ হাতে মেরেছে। যেতে যেতে একটি ছবির সামান্য আসতেই টোমাস ভিডিওটা পুশ করে। একটি মধ্যবয়স্ক লোক, যার ঠোঁটে কেমন বিশ্রী হাসি। টোমাসের ভীতু মুখশ্রী। লোকটার হাত দিয়ে চেপে টোমাস নিজের কাছে এনে সেলফি তুলছিল। তখনও বুঝি লোকটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এই ভীতু বোকা শোকা ছেলেটা কিছু সময় পর ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আর তার কঠিনতম মৃত্যু এই ছেলের হাতেই হতে চলছে। লোকটি কেন স্বয়ং টোমাসও তো ভাবেনি তার জীবনের এমন ভয়ঙ্কর নোংরা সূচনা হতে চলছে। টিভি বন্ধ করে ডিভানে গা এলিয়ে দিল। আগামীকাল দেখা হচ্ছে বন্ধু, একুইনাস ওয়ার্ল্ডের নতুন সঙ্গে। উদ্ভ্রান্তের ন্যায় হাসতে লাগলো টোমাস। এই বদ্ধ শূন্য বাড়িতে শব্দের প্রতিফলন তার কানে ঝংকার তুলছে। এই হাসি সাধারণ নয়, বরং ভয়ঙ্কর কিছু ইঙ্গিত করছে। অফিস থেকে সবেমাত্র বাড়ি এসেছে কৃষাণ। বেডরুমের দরজার সামনে এসে গম্ভীর মুখে তাকিয়ে আছে ভেতরে। গোটা রুম এলোমেলো হয়ে আছে, আর লুনিসা বিছানায় উবুর হয়ে ঘুমাচ্ছে। মৃদু শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলো কৃষাণ। গলা থেকে টাইটা খুলে রুমটা গোছাতে লাগলো। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল ঘুমন্ত লুনিসার দিকে। কিছুটা ঝুঁকে লুনিসার কপালে থাকা ছোট ছোট চুলগুলো হাত দিয়ে কানের পিঠে গুঁজে দিল। বিড়বিড় করে বলল, এইভাবে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোমার কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। গত 6 বছর ধরে আড়াল থেকে তোমার প্রতিটি খারাপ পরিস্থিতি আমি সামলে এসছি, প্রোটেক্ট করে এসছি। আর কত আড়ালে আবডালে হবে? সোজা হয়ে দাঁড়ালো কৃষাণ। ফ্রেশ হওয়া দরকার। মিলি, আলবার্ট ও রিদম পাশের কটেজে আছে। জানালা দিয়ে কটেজটা দেখা যায়। কৃষাণ চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। লম্বা শাওয়ার শেষে শরীরের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসলো কৃষাণ। ডান হাতে থাকা আরেকটি টাওয়াল দিয়ে নিজের চুল মুছছে। কৃষাণকে এরকম অবস্থায় দেখে লুনিসা দ্রুত পেছনে ফিরে দাঁড়ায়। কিছুক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে তার। লুনিসাকে অপ্রস্তুত হতে দেখে কৃষাণ মৃদু বিরক্ত নিয়ে বলে, উদম শরীর আমার, টাওয়াল পেঁচে বের হলাম, অথচ লজ্জা পাচ্ছ তুমি? আজব তো। লুনিসা ওভাবেই দাঁড়িয়ে থেকে নিজের হাত নিজেই মশরামশরি করছে। হঠাৎ নিজের পিঠে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চোখ মুখ খিচে 2 পা পিছিয়ে সামনের দিকে তাকায়। কৃষাণ ফিসেল হাসে, বসে পড়ে ডিভানে। সাথে লুনিসাকে হেসকা টানে নিজের কাছে নিয়ে আসে, বসায় নিজের কোলে। লুনিসা তাল সামলাতে না পেরে কৃষাণের উদাম বুকে হাত রাখে। শুভ্র লোমহীন বুক, পুরুষালী গঠন, সদ্য শাওয়ার নেওয়ায় শরীরটা ঠান্ডা। হৃদস্পন্দন বেড়ে গেল লুনিসার।
কৃষাণ নিজের মুখ নিয়ে গেল লুনিসার কানের কাছে, কানের লতায় ওষ্ঠধরের স্পর্শ দেয়, জলাইলের ঠিক উপরে থাকা তিলটায় চুমু খায়, হিসিয়ে বলে, এই তিলটার জন্য তোমাকে মারাত্মক লাগে আঞ্চল, বারবার চুমু খেতে ইচ্ছে করে। লুনিসার পুরো শরীর শিরশির করছে। সে অনুভব করতে পারছে কৃষাণের উষ্ণ নিঃশ্বাস, তার হৃৎস্পন্দনের শব্দ। হঠাৎ লুনিসার মনে হলো লোকটা তার মুখের কাছে। লুনিসা তাকায় কৃষাণের মুখ পানে, তীক্ষ্ণ চিবুক, গভীর চোখ, বাদামি চোখের মণি, চোখের নিচে তিল, সিগারেটে পড়া ঠোঁট, সরু নাক, সব কিছু একদম নিখুঁত। একটা মানুষ এতটা নিখুঁত কি করে হতে পারে? এই মুহূর্তে কৃষাণের গালের অবস্থিত গাঢ় বাদামি তিলটা লুনিসাকে টানছে। নিজের মনের মাঝে চলা ঝড়টা শান্ত হতে চাইছে। লুনিসা নিজের অজান্তেই তিলটার দিকে মুখ নিয়ে যায়। যেই না নিজের অধৈর্যরা তিলটা স্পর্শ করবে, ঠিক সেই মুহূর্তে কৃষাণ লুনিসাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে ডিভানে বসিয়ে দেয়। লুনিসা হতভম্ব হয়ে যায় মুহূর্তেই। সে কি করতে যাচ্ছিল এটা মনে আসতেই চোখ মুখ কুঁচকে নেয়। কৃষাণ ফিসেল হাসে, নিজের চুলে ব্রাক ব্রাশ করে উঠে দাঁড়ালো। তেলটা ভালো লেগেছে বলছে। লুনিসা চোখ সরিয়ে নেয়। কৃষাণ বেশ আনন্দ পাচ্ছে লুনিসাকে এভাবে দেখে। কৃষাণ ড্রয়ার থেকে ট্রাউজার ও টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক বদলে বের হলো। লুনিসা আগের ন্যায় আগের মতোই বসে আছে। কৃষাণ বিছানায় বসলো। লুনিসা মাথা উঁচু করে কৃষাণের দিকে তাকালো। আপনাকে কিছু বলার আছে আমার। কৃষাণের দৃষ্টি লুনিসার দিকে। এখানে আসো। লুনিসা গম্ভীর মুখে ঠায় বসে রইল। কৃষাণ আবার ঠান্ডা গলায় আদেশ করলো, আসতে বলেছে নাকি আমি আসবো? লুনিসা আড়ালে বিরক্তকর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এগিয়ে আসে কৃষাণের কাছে, সামনাসামনি দাঁড়ায়। কৃষাণের দূরত্ব ভালো লাগলো না, টেনে এনে নিজের সামনে দাঁড় করালো। কোমরে হাত রেখে জিজ্ঞেস করলো, এবার বলো। লুনিসা কৃষাণের হাতের উপর হাত রাখে। ছাড়ানোর চেষ্টা করলে কৃষাণ আরও চেপে ধরে। লুনিসা ছোট শরীর কি আর কৃষাণের সাথে পেরে ওঠে? হাল ছেড়ে কৃষাণের চোখের দিকে তাকালো। আগামীকাল সিওয়ান শাইনের ইভেন্টে যেতে চাই আমি। কৃষাণ শান্ত ও গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল লুনিসার চোখের দিকে। নো নিড। লুনিসা বিরক্ত হলো, কিছুটা চেঁচিয়ে বলল, আমি যাব মানে যাব। কৃষাণ মৃদু হাসে, দৃষ্টি তার আগের ন্যায়। লুনিসা আবারও কৃষাণের হাত ছাড়ানোর চেষ্টা করলো। লেন্স ছাড়াই তোমার চোখ সুন্দর, লেন্স পড়বে না। কৃষাণের হাসকিশোরের কথায় হাত থেমে যায় লুনিসার। নিজেও শান্ত দৃষ্টিতে কৃষাণের দিকে তাকায়। লুনিসা বেশ ভালোই বুঝতে পারছে কৃষাণ কথা ঘুরাচ্ছে। কথা কেন ঘুরাচ্ছেন? আমি কালকে ইভেন্টে যাব। ইভেন্ট কাদের? কৃষাণের কথায় লুনিসা ভ্রু কুঁচকায়। আপনাদের। কৃষাণ আলতো করে লুনিসাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, আমি যখন বলেছি দরকার নেই, তার মানে দরকার নেই। লুনিসার এবার মেজাজ খারাপ হয়। কৃষাণকে ধাক্কা দিয়ে সরে আসে। তর্জনী আঙ্গুল তুলে চেঁচিয়ে বলে, চাইছেনটা কি আপনি? কেন এমন করছেন? এটা আমার স্বপ্ন। এই দিনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট আপনি জানেন। আমি যাব, দরকার পড়লে বাড়িতে আগুন লাগিয়ে দিব, তাও যাব আমি। কৃষাণ উঠে দাঁড়ালো। আজ তার চেহারা একদম শান্ত। লুনিসার সামনে এসে দাঁড়ালো। বাম হাত দিয়ে কোমরের টেনে কাছে নিয়ে আসলো, ডান হাত রাখলো গালে। আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ, কোথাও যেতে পারবে না তুমি, সে চেষ্টাও করবে না। লুনিসার রাগে চোখ দিয়ে পানি পড়ছে। চাইছেনটা কি আপনি? তোমাকে। লুনিসা মুখ ঘুরিয়ে নিল। কৃষাণ শান্ত কণ্ঠে বলে উঠল, আগামীকাল তোমার জন্য যতটা গুরুত্বপূর্ণ দিন আমার জন্য, কালকের দিনটা আমার জন্য ডু অর ডাই। আমি চাই না তুমি এর মাঝে চলে আসো। লুনিসা মানে বুঝলো না, উল্টো আরো বিরক্ত হয়ে বলল। মানে? কৃষাণের নজরে পড়ল লুনিসার হাতে থাকা স্বর্ণের বালার দিকে। স্মিত হাসলো। মম এসেছিল। লুনিসা মুখ ঘুরিয়ে বলে, হ্যাঁ, এখন ছাড়ুন। হুম। ছাড়ুন। হুম। লুনিসা আবারও ধাক্কা দিল, তবে কৃষাণকে সরাতে পারল না। উল্টো কৃষাণ পাজা কোলে তুলে নিল। রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল লুনিসাকে নিয়ে। শক্ত করে জড়িয়ে ধরে গভীর কণ্ঠে বলে, কালকে বিশাল বড় একটা অপারেশন আছে, বাড়ি থেকে বের হবে না তুমি, প্লিজ আঞ্চল, বের হবে না। তোমার কিছু হলে আমি মরে যাব। কৃষাণের ঠান্ডা গলার স্বরে লুনিসা দমে যায়। কেমন একটা লাগছে তার। কি হয়েছে কৃষাণের? আমার কিছু হবে মানে কি হবে? কিসের অপারেশন? কৃষাণ একইভাবে জড়িয়ে রইল। আমরা সিক্রেট সিআইএ অফিসার, চাইলে কিছু বলতে পারবো না, শুধু বলবো তুমি বাড়ি থেকে বের হবে না, বের হওয়ার কথা ভাববেও না। গট ইট? লুনিসা চুপ রইল। তাকে কিছু বলতে না দেখে কৃষাণ আবার বলল, যদি বের হওয়ার চেষ্টা করেছ, আমি বলে দিচ্ছি একদম ভালো হবে না, একদম পাপ ভেঙে ফেলবো।
ওয়ার্ন করছে আঞ্চেল, আমার কথাকে সাধারণভাবে নিও না। যদি শুনেছি তুমি বের হওয়ার চেষ্টা করেছ, তবে তাইসিন তৃষানের ভয়ঙ্কর রূপের সম্মুখীন হবে তুমি, আর সেটা নিশ্চয়ই খুব ভালো হবে না তোমার জন্য। আই রিপিট। কৃষাণের কণ্ঠের রাগ, গভীরতা ও কঠোরতা স্পষ্ট। লুনিসার গলা শুকিয়ে আসছে, তার ঠান্ডা গলার হুমকি তাকে জমিয়ে দিচ্ছে। নিজের সুদর্শন সত্তাটি আরও সুদর্শনভাবে ফুটিয়ে তুলছে টমাস অ্যাকুয়েশন। সাদা শার্ট, সাথে নামি ডিজাইনের কাজ করা ব্ল্যাক স্যুট, হাতে কালো ঘড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারংবার পর্যবেক্ষণ করছে সে। কোনো দিক দিয়েই কমতি নেই। হোটেলের দরজার কড়া নাড়ার শব্দে কানে প্রবেশ করা মাত্রই আয়নার সামনে থেকে সরে এসে দরজা খুলে দিল। দরজার বাইরে মাথা নত করে দাঁড়িয়ে আছে দুজন বডিগার্ড। স্যার, যাওয়ার সময় হয়ে গেছে। টমাস নিজের চুলের স্টাইল পরিবর্তন করছে, ঘাড় পর্যন্ত চুলগুলো পেছনে ঝুঁটি বাঁধা। কেমন লাগছে আমায়? পেছনে দাঁড়িয়ে থাকা নিয়ামকে উদ্দেশ্য করে প্রশ্ন করল টমাস। নিয়াম শান্ত কণ্ঠে জবাব দিল, সুদর্শন। টমাস খুশি হলো। নিয়াম মাথা নাড়ল, আবার সাথে দীর্ঘশ্বাস ফেলল। একটা মানুষের এত রূপ, মাঝে মাঝে নিজেকেও পাগল মনে হয় তার। টমাস নিয়ামকে পাশে কাটিয়ে লিফটের কাছে চলে গেল, সাথে তার গার্ড। নিয়াম শুধু তাকিয়ে রইল টমাসের যাওয়ার দিকে। লিফটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে নিয়াম পকেট থেকে ফোন বের করলো, কারো মেইলে কিছু ডকুমেন্ট সেন্ড করলো। এখন অপেক্ষা শুধু সিন করা। ফোনটা হোটেলের ডাস্টবিনে ফেলে চলে আসলো হোটেলের বাইরে। ততক্ষণে টমাসের গাড়ি বেরিয়ে গেছে। হোটেলের গেট টপকে হুডিটা ভালো মতো গায়ে জড়ালো, পা চালালো দ্রুত, মনে মনে বিড়বিড় করলো, জম জাং নিয়াম, দ্যাটস টাইম টু লিভ। দ্রুত সামনে দাঁড়িয়ে থাকা ক্যাবে উঠে পড়ল। উদ্দেশ্য সে নিজেই জানে। সকাল 11টা, শিউ অ্যান্ড সাইন্ট ইনভাইটের অনুষ্ঠান শুরু হয়েছে। সবাই অপেক্ষায় আছে মিনজি ও লুনিসার। এরিক হাসপাতালে ভর্তি বলে এই ইনভাইট সামলাতে হচ্ছে চার্লিকে। কৃষাণের উপর বিরক্ত সে। ও দিকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে কৃষাণ। অপারেশন ফেলে এখন ইনভাইটে ছুটে আসতে হলো। মস্তিষ্ক জ্বলতে থাকা আগুন টকবক করে উপসে পড়ছে। এই মেয়েটাকে এভাবে মানা করা সত্ত্বেও সিকিউরিটিদের এড়িয়ে ইনভাইটে এসেছে। লুনিসার সাহস দেখে রীতিমতো অবাক হচ্ছে কৃষাণ। রাগে কপালের রগ ফুলে উঠেছে। শুধু নিজের পাপার জন্য কিছু বলতে পারছে না। ওইদিকে ডেরিকের কিডন্যাপ করা ব্যক্তিটির মতো একজন সন্দেহভাজন দেখা গিয়েছে গতকাল। তাকে গ্রেপ্তার করার জন্য প্ল্যান সাজিয়ে ওখানে যাচ্ছিল, কিন্তু এই মেয়ে তাকে শান্তি দিল না। শত শত লোকের মাঝে কৃষাণের চোখ খুঁজে বেড়াচ্ছে লুনিসাকে। মেয়েটাকে একবার পেয়ে নিক একদম মেরে ফেলবে। তাওসিন কৃষাণকে হালকাভাবে নিয়েছিল সে। এই মুহূর্তে রাগের থেকে বেশি ভয় হচ্ছে তার। কারণটা গতকালকে অজ্ঞাত নাম্বার থেকে লুনিসার ফোনে আসা একটি মেসেজ, যেখানে লেখা ছিল, জানি না কোথায় আছিস, তবে যেখানেই থাকিস না কেন আগামীকাল বের হোস না, কোথাও যাস না প্লিজ। ব্যাস এতটুকুই কৃষাণকে অস্থিরতায় ফেলে দিয়েছিল। আর সেই মেয়েটা আছে সেটাই করলো। বুকটা ধুকভুক করছে, তার প্যানিক করছে, যা এই মুহূর্তে করতে চাইছে না। লুনিসা কথায় হঠাৎ চোখ গেল বিগ স্ক্রিনে, যেখানে লুনিসা ও মিনজির ভিডিও প্লে হচ্ছে, সাথে পারফিউমের অ্যাড। এক এক করে শিউ অ্যান্ড সাইন নিয়ে কথা হচ্ছে, পোশাক ও পারফিউমের কালেকশন দেখানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্টেজে কালো রঙের সিল্কি গাউন পরে দাম্ভিকতা নিয়ে হেঁটে আসছে লুনিসা। হাতে তার ব্ল্যাক টিউর রোজ পারফিউম। তার ঠিক পর মুহূর্তেই মডেল মিনজি এসে লুনিসার পাশে দাঁড়ালো। তার হাতে স্যান্ডেল পারফিউম ও পরনে শিউ অ্যান্ড সাইনের পোশাক। কৃষাণের মনটা কিছুটা শান্ত হয়, তবে পর মুহূর্তেই রাগটা দাউ দাউ করে জ্বলে ওঠে। এই মেয়ে তার কথা শুনল না, উল্টো এখন অন্য আরেকটি ছেলের সাথে দাঁড়িয়ে আছে হাসি মুখে। কৃষাণ দাঁতে দাঁত চেপে বলে, একদম ভালো করলে না আছেন, একদম না। কৃষাণের ইচ্ছে হচ্ছে এক্ষুনি লুনিসার গালে শটানচর বসিয়ে দিতে, তবে সে সিনক্রেট করতে চাইছে না। তুমি এখানে, তুমি না বলেছিলে আসবে না? কৃষাণ একইভাবে তাকিয়ে থাকে দূরে লুনিসার দিকে। কারো কথায় পাত্তা দিল না সে। ভালো হয়েছে, তুমিও চলো। চার্লি কৃষাণের হাত ধরে ব্যাক সিটে নিয়ে আসলো। কৃষাণের মাথা কাজ করছে না। লুনিসাকে স্টেজ থেকে নামতে বলো, ফাস্ট।
কৃষানের উত্তেজিত হিংস্র কণ্ঠস্বরে ভরকে যায় চার্লি। সে কিছু বলার আগে কৃষান আবার বলে উঠল, কোনো কথা শুনতে চাই না, ওকে নিয়ে এসো এখানে, নাহলে ইভেন্টে 12টা বেজে যাবে, বলে দিলাম। সে তার ছেলেকে ভালো করেই চেনে। এই মুহূর্তে মারাত্মক রেগে আছে কৃষান, যা ইচ্ছা করে ফেলতে পারে। শান্ত হও, আমি দেখছি। প্লিজ কোনো সিন ক্রিয়েট করবে না। চার্লি জোর করে কৃষানকে বসায়, পানি এগিয়ে দেয়। কৃষান কি শান্ত হওয়ার মানুষ? সে গ্লাস ছুঁড়ে মারে ফ্লোরে। আই সোয়ার সব জ্বালিয়ে দেবো, ওকে এক্ষুনি আমার সামনে চাই। চার্লিও এবার ধমকে উঠে। ক্রিস, বললাম তো দেখছি আমি, সবকিছু তোমার কথা মতো চলবে নাকি? চার্লি গটগট করে চলে যায় স্টেজে। কৃষান ধপ করে বসে পড়ে কাউচে। হঠাৎ ফোন বেজে উঠল কৃষানের ফোনে। রিদমের কল রিসিভ করলো কৃষান। হ্যালো স্যার। কৃষান নিজের মাথা চেপে ধরে শান্ত হওয়ার চেষ্টা করে বলল। সন্দেহকারীকে ধরতে পেরেছ? রিদম অস্থির গলায় বলে ওঠে। স্যার উনি সেই লোক নয়। কৃষানের এখন এসব শুনতে ইচ্ছা করছে না। বিরক্ত নিয়ে কল কেটে দিল। ফোন রাখতে গেল, নজর পড়ল একটি ইমেল নোটিফিকেশনে। ভ্রু কুচকে ইমেলটা চেক করল, উক্ত ফাইলে প্রবেশ করল। নিজের কুচকে যাওয়া কপাল সমান হলো, সাথে অবাকের চরম পর্যায়ে গিয়ে প্রতিটি বিষয় বস্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কিছু প্রমাণ, ভিডিও, একশের উপরে কিছু মানুষের ছবি, যাদের কয়েকজনকে কৃষান চেনে। মিসিং কেসের ব্যক্তিগুলো, যাদের সবার সাথে একই ভঙ্গিতে ছবি তোলা একই ব্যক্তি, যাকেও খুব ভালো করে চেনে কৃষান, খুব ভালো করে। পরের ফাইলটা ওপেন করতেই মাথা ভার হয়ে আসে কৃষানের, শরীর বরফ হয়ে আসছে। দেওয়ালে লাগানো লুনিসার ছবি, যেখানে লেখা মাই নেক্সট কম্পিটিশন। মাথা যন্ত্রণা করছে কৃষানের। আসন্ন বিপদের আশা করতে পেরে দ্রুত ব্যাকসেট থেকে বের হয়ে আসে কৃষান। লুনিসা কথায়, তার অ্যাঞ্জেল কথায়। স্টেজের মাঝখানে চলে আসায় প্রতিটি ক্যামেরা কৃষানের দিকে। সবাই ভাবছে এও হয়তো মডেল। কৃষান দ্রুত নজর ফেলল। না, তার এঞ্জেল তো এখানে নেই, কথাও নেই। বুকটা ধক করে উঠল কৃষানের। অদ্ভুতভাবে হাত পা কাঁপা শুরু করেছে। আজ করতে পারছে নিজের অবস্থাটাও, যা এই মুহূর্তে চাইছে না কৃষান। নিজের মাথার চুল চেপে ধরে দ্রুত স্টেজ থেকে নেমে সবাইকে পাশ কাটিয়ে দৌড়ে বাইরে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে চলে আসলো রাস্তায়। সামনে তাকাতেই নজরে পড়ে আস্তে আস্তে দৃষ্টি সীমানার বাইরে হারিয়ে যাচ্ছে কালো মাস্টিস গাড়িটা। যেই গাড়ির লুকিং গ্লাসের নজরে পড়ল সেই চেনা মুখটি। সে ঠোঁট বাঁকিয়ে হাসলো কৃষানকে দেখে, সাথে মাথায় আঙ্গুল ঠেকিয়ে মৃদু চোখ টিপ দিল। কৃষানের মাথা হ্যাং হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে দ্রুত রিভলভার বের করে শুট করলো গাড়ির চাকায়। একটুর জন্য মিস করে গেল। এমন সময় কৃষানের নাক দিয়ে ব্লিডিং শুরু হলো। মাথা এদিকে ওদিকে নাড়িয়ে চিৎকার করে গর্জে উঠল। Why did this bleeding have to happen right now? Your time is over, bastard. I will kill you, fucking bitch. হাই স্পিডে বাইক চালাচ্ছে কৃষান। অতিরিক্ত উত্তেজনার কারণে ঠিকমতো চালাতে পারছে না। তার উপর নোজ ব্লিডিং ও শরীর কাঁপছে। ইয়ারফোন কানেক্ট করলো রিদমের সাথে। বেজিং সেন্টার মল এরিয়া ব্লক করা হয়েছে তো, একটা গাড়িও যেন যেতে না পারে। রিদমের উত্তরের অপেক্ষা করলো না। কৃষান লাইন কেটে বাইকের স্পিড বাড়ালো। সব খবর ইতিমধ্যে পুলিশ আর তার গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে। কালো রঙের মার্সিডিজটা এখনও দৃশ্যমান, তবে অতিরিক্ত গাড়ির কারণে কৃষান এগোতে পারছে না। এই মুহূর্তে মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে। একবার ভাবছে লুনিসার হাতের সামনে পেলে ঠাটিয়ে চড় দিবে, আবার ভাবছে লুনিসার যদি কিছু হয়ে যায়। ভাবনার মাঝেই সামনে একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল কৃষান। রিভলভার বের করে হাতে নিল। স্পিড বাড়িয়ে গাড়ির দিকে শুট করলো, তবে মিস করে গেল। আবারও শুট করলো। এবারেরটা গাড়ির ফুয়েল ট্যাঙ্কে লাগলো। কৃষান তার নিয়ন্ত্রণ হারাচ্ছে। কোনো রকম নিজেকে শান্ত রেখে এগিয়ে যাচ্ছে। সামনেই সেন্টার মল, যেখানে রোড বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষানের শক্ত মুখশ্রীতে ভয়ঙ্কর হাসির রেখা ফুটে উঠল। এবার শান্ত মাথায় শুট করলো লক্ষ্য বরাবর। গাড়ি থেমে গেল। হ্যাঁ, শুটটা ঠিক জায়গায় লেগেছে। সাথে সাথে চারিদিক থেকে পুলিশের গাড়ি আটকে দাঁড়ালো। কৃষানও বাইক থামালো। চারিদিকে বিরাজ করছে গম্ভীর নীরবতা। শুধু শোনা যাচ্ছে পুলিশের গাড়ির সাইলেন্সের শব্দ। বাইকে নেমে দাঁড়ালো কৃষান। তীক্ষ্ণ দৃষ্টি তার গাড়ির উপর। কানে শুধু শব্দ হচ্ছে চিচির শব্দ। পরিবেশ শান্ত।
এ যেন ঝড় আসার পূর্বাভাস। কৃষাণ রিভলভার হাতে নিয়ে এগোতে নিল, কেউ একজন তার হাত ধরে নেয়। কৃষাণ চোখ ঘুরিয়ে তাকায়। কৃষাণের জ্বলন্ত অগ্নিগিরির ন্যায় চোখ জোড়া নিজের উপর পড়তেই ভরকে যায় আলবার্ট। তবুও ভয়টা আড়াল করে স্বাভাবিকভাবে বলে, স্যার। কৃষাণ ভালো করেই জানে আলবার্ট কেন তার হাত ধরেছে। কৃষাণ চারিদিকে একবার তাকালো, অতঃপর ফিচেল হাসলো। আলবার্টের থেকে হাত ছাড়িয়ে কৃষাণ এগিয়ে গেল গাড়ির দিকে। সকলের হাতে রিভলভার, যা গাড়ির দিকে তাক করা। কৃষাণ রিভলভার হাতে নিয়ে দরজা খুলল। ভেতরে আয়েশ করে বসে আছে টমাস। আপাতত তার মাঝে কোনো ভাবান্তর নেই, না আছে কোনো ভয় বা প্রতিক্রিয়া। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মিত্রি ওরফে থমাস অ্যাকুইনাস। টমাসের হাত তখনও গাড়ির স্টার্টিংয়ে, ঠোঁট পাউন্ড করে শীষ বাজাচ্ছে। মাথা ঘুরিয়ে কৃষাণের দিকে তাকালো, মুচকি হেসে বলল, রিয়েলি? এনি ডাউট? কৃষাণের তেজি ও গম্ভীর কণ্ঠ শুনে মিনজি ওরফে টমাস ঠোঁট টিপে হাসলো। আস্তে করে গাড়ি থেকে নামলো, পকেটে হাত গুজে কৃষাণের মুখোমুখি দাঁড়ালো। কৃষাণ রিভলভার নিয়ে নামিয়ে তাকালো টমাসের দিকে। নিয়ে চলুন তবে, হ্যান্ডকাপ কোথায়? টমাস নিজের হাত বাড়িয়ে দিল। কৃষাণ শান্ত, একদম শান্ত। হোয়ার ইজ মাই আনসার? টমাস ঠোঁট উল্টালো। আই ডোন্ট নো। কৃষাণ শান্ত চোখে তাকিয়ে আছে টমাসের দিকে। ওইদিকে আলবার্ট আর রিদম তাকিয়ে আছে কৃষাণের দিকে। এমন শান্ত নীরবতা মোটেও ভালো লক্ষণ না। রিদম এগিয়ে যেতে নিলে আলবার্ট তাকে আটকায়। যেও না। রিদম থেমে যায়, মনে হচ্ছে গোটা সময়টাই থেমে গেছে। লুনিসা কোথায়? টমাস বাচ্চাদের মতো মুখ ফুলালো। বলবো না। কৃষাণ এখনো শান্ত। বাঁচতে পারবে না তুমি। টমাস ক্রু হাসলো। লুনিসার স্বার্থী আমার শেষ শিকার। তাকে বন্ধু বানাতে না পারি, তবে শিকারকে কি আর ছেড়ে দেওয়া যায় বলুন? কৃষাণ হাসলো। আমি তো আমার অ্যাঞ্জেলকে পেয়ে যাব, কিন্তু তোমার কি হবে ভেবে দেখেছো? কৃষাণকে হাসতে দেখে টমাস অবাক হলো। কৃষাণ টমাসের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি যদি নিজেকে মাস্টার মাইন্ড ভাবো তাহলে ইটস ওকে, তবে তাইসিন ত্রিশান কাঁচা খেলোয়াড় নয়। টমাসের কপালে ভাঁজ পড়ল। কৃষাণ সোজা হয়ে দাঁড়ালো, তার ঠোঁটে এখনো হাসি। ফোন বেজে উঠল কৃষাণের। কৃষাণ টমাসের দিকে তাকিয়ে ফোন কানে তুলল। ওপাশ থেকে বলল, পর মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, ওকে দাও। কিছুক্ষণ পর কৃষাণ আবার বলে উঠল, তৈরি থেকো, তাইসিন ত্রিশান ফাঁকা আওয়াজ করে না, বি রেডি। কল কেটে টমাসের দিকে তাকালো কৃষাণ। নিজের চুলে ব্রাক ব্রাশ করে বাঁকা হেসে বলল, আমি কারো পাওনা বাকি রাখি না, হোক সে আমার ভাই, হয় তুমি, বা হোক আমার অ্যাঞ্জেল। দেখা হবে খুব শীঘ্রই। কৃষাণ ইশারায় টমাসকে ধরতে বলে চলে যেতে নিলেই টমাস চেঁচিয়ে কৃষাণকে বলে, লুনিসা আপনার কাছে কি করে? কৃষাণ টমাসের দিকের পেছন ফিরে তাকালো, অতঃপর ক্রু হেসে শীষ বাজাতে বাজাতে চলে গেল। টমাস তাকিয়ে আছে সেদিকে। লুনিসাকে তো সে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছিল, তাহলে কটেজের সামনে দাঁড়িয়ে আছে কৃষাণ, হাতে সিগারেট। সে তাকিয়ে আছে কটেজের দিকে, ভেতরে যেতে চাইছে না। খুব করে চাইছে আজকে না যাক, কারণ বাড়িতে গেলে আজ আর লুনিসাকে সে নিজের থেকেও বাঁচাতে পারবে না। স্যার, রাত হয়ে গেছে, আমি তবে আসি। কৃষাণ তাকায় মিলির দিকে, সিগারেট ফেলে ঠান্ডা গলায় বলে, ধন্যবাদ তোমাকে। মিলি মুস্কি হাসে। এটা আমার কর্তব্য স্যার। লুনিসা জ্ঞান ফেরার পর থেকে এখনো কেঁদে চলেছে। কৃষাণ দীর্ঘশ্বাস ফেলে। লুনিসাকে দেখলেই রাগটা বেড়ে যাবে, তখন কি করবে? আর যদি লুনিসার কিছু হয়ে যেত, তখন যদি সে না দেখে লুনিসাকে অন্য গাড়িতে তোলা হচ্ছে, তবে কি করে বাঁচাতো লুনিসাকে? প্রমাণগুলো হাতে পাওয়ার পর যখন কৃষাণ বের হয়, তখন দেখে লুনিসা অন্য গাড়িতে উঠছে আর টমাস অন্য গাড়িতে। কৃষাণ টমাসের প্ল্যান ধরে ফেলে, তাই টমাসের ভাবনা অনুযায়ী তার পিছু নেয় আর মিলিকে বলে দেয় লোকেশন ট্র্যাক করে লুনিসাকে উদ্ধার করতে। মিলিও কথা মতো পুলিশ নিয়ে লোকেশন অনুযায়ী চলে যায়, যেখানে লুনিসাকে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে মিলি উদ্ধার করে নিয়ে আসে অচেতন লুনিসাকে। আসতে পারো। মিলি চলে গেল। কৃষাণ বাড়ির ভেতরে প্রবেশ করলো, নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতরে অন্ধকার, নিস্তব্ধ। কৃষাণ গভীরতা নিয়ে রুমের প্রবেশ করলো। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল বিছানায় বসে থাকা লুনিসার দিকে। মৃদু আলোয় কৃষাণের শীতল ও গভীর মুখশ্রী নজরে পড়তেই জড়সড় হয়ে বসলো লুনিসা। কান্না ততক্ষণে থেমে গেছে। ভয়ার্ত আঁখি পড়ল তখন তার কৃষাণের দিকে। কৃষাণ নিজের শার্ট পুরোপুরি খুলে লুনিসার সামনে এসে দাঁড়ালো, তার তীক্ষ্ণ শান্ত দৃষ্টি লুনিসার দিকে। লুনিসা কাঁপছে।
কৃষানের ঠান্ডা আচরণ তাকে আরো ভীত করে তুলছে। গতকালের কথাগুলোকে গুরুত্ব না দেওয়া তোমার সব থেকে বড় ভুল ছিল। এবার শাস্তি তো পেতেই হবে। কৃষানের থমথমে শীতল কণ্ঠস্বর কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই লুনিসা পেছাতে লাগলো। তবে তার আগে কৃষানের শক্ত পুরুষালী হাত আঁকড়ে ধরল লুনিসার বাহু, এক টানে নিজের কাছে এনে কোলে তুলল। লুনিসা তাল সামলাতে না পেরে কিষানের গলা আঁকড়ে ধরল। কিষান এক নজর লুনিসার দিকে তাকিয়ে তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, চলে আসলো নিজের রুমে। লুনিসাকে ছুঁড়ে মারল বিছানায়। লুনিসা কৃষানের এরূপ আচরণে ভয় পাচ্ছে, রীতিমতো কাঁপাকাঁপি বেড়ে গেছে। আম সরি। হিসকি তুলে কথাটি বলল লুনিসা। এতে কৃষানের ভাবান্তর হলো না। লুনিসার দু হাত নিজের হাতের মধ্যে চেপে ধরল মাথার কাছে। কৃষান এতটাই শক্ত করে ধরেছে যে লুনিসা ব্যথায় চিৎকার করে উঠল। লাগছে আমার, প্লিজ সরি। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট ইউর অ্যাপোলজি। এতক্ষণে কৃষানের কণ্ঠে প্রকাশ পেল রাগ ও উত্তেজনা। লুনিসার ঠোঁট উল্টে কান্না আটকে রেখেছে। কৃষানের নাকের পাটা ফুলে উঠেছে, চোখগুলো ভয়ঙ্কর লাগছে। কৃষান আর এক হাত দিয়ে লুনিসার গাল চেপে ধরল। আমার কথা না শোনার মতো অন্যায় যেহেতু করেছ, সেহেতু শাস্তি তো পেতেই হবে। বলে লুনিসার অধর নিজের দখলে নিয়ে নেয় কৃষান। তবে এই স্পর্শ ভালোবাসা না, বরং প্রকাশ পাচ্ছে উগ্রতা, যা লুনিসাকে যন্ত্রণা দিচ্ছে। কৃষান ঠোঁট ছেড়ে মুখ ডোবায় গলায়, একের পর এক কামড় দিয়ে যাচ্ছে সে। লাগছে আমার, প্লিজ ছাড়ুন। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও আপনার কথার অবাধ্য হব না। কৃষান কি শুনল? সে আরো উগ্রভাবে নিজের রাগ প্রকাশ করছে লুনিসার উপর। শরীরের প্রতিটি অংশে গভীরভাবে স্পর্শ করছে। কৃষান মাথা তুলে তাকালো লুনিসার দিকে। দুজনেরই শ্বাস নিচ্ছে দ্রুত। কৃষান লুনিসার হাত ছেড়ে উঠে বসলো, রাগে তীক্ষ্ণ দৃষ্টিতে লুনিসার দিকে। তুমি জানো আমার সবচেয়ে বড় দুর্বলতা কি? এই তাইসিন ত্রিশান কোন জিনিসটার জন্য সবকিছু ধ্বংস করে ফেলতে পারে? সেটার কেউ নয়, স্বয়ং তুমি। আমার একমাত্র দুর্বলতা। আমি চাইলেও তোমাকে কষ্ট দিতে পারবো না, কারণ তুমি যতটা না কষ্ট পাবে তার থেকে 1000 গুণ বেশি জ্বলে পুড়ে যায় আমি। আর যখন আমার চোখের সামনে দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হলো, তোমার ধারণা আছে আমার কি অবস্থা হয়েছিল? নেই, কোনো ধারণা নেই তোমার। তুমি তো অটুট নিজের জেদে। তুমি কি বুঝবে আমার অস্থিরতা? কৃষান বিছানা থেকে নেমে ডিভানের শব্দ করে লাথি মারে। নিজের রাগ অস্থিরতা সে আপাতত ঘরে থাকা জিনিসপত্রের উপর মেটাচ্ছে। লুনিসা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কৃষান লুনিসার দিকে তাকালো, তার চোখের কোণে পানি। কিসের জন্য এই জল? এটা কি রাগের কারণে নাকি কষ্টের? কেন এসেছিলে আমার জীবনে? কেন? তুমি না আসলে আমি দুর্বল হতাম না, এই তাইসিন ত্রিশান এতটা হাইপার হতো না। ভালোই তো যাচ্ছিল আমার একাকী জীবন। কেন আসলে? কেন আসলে বলো? হাতে থাকা ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে মারল কৃষান, সাথে উচ্চ শব্দে কম্পিত কণ্ঠে লুনিসার দিকে বাক্যগুলো ছুড়ল। লুনিসার ঠোঁট কাঁপছে। কৃষান কেমন পাগলের মতো আচরণ করছে। কৃষান ধপ করে নিচে বসে পড়ল। লুনিসা অবাক হয়ে দেখছে তাকে। এই ছেলেটা কি কাঁদছে? হ্যাঁ, কৃষান কাঁদছে। নিজের মাথার চুল চেপে মাথা নিচু করে নীরবে কাঁদছে সে। লুনিসা বিছানা থেকে নামলো, এগিয়ে গেল কৃষানের কাছে, হাঁটু করে বসলো। নিজের কাঁপা কাঁপা হাত নিয়ে স্পর্শ করলো কৃষানের বাহু। এই শক্ত কঠোর লোকটা কাঁদছে শুধু তার জন্য। ভাবতেই বুকের ভেতর অদ্ভুত খারাপ লাগা যন্ত্রণা শুরু হলো লুনিসার মাঝে। লুনিসা কিছু বলার আগে কৃষান লুনিসাকে নিজের সাথে মিশিয়ে নিল, জড়িয়ে ধরল শক্ত করে, যেন পণ করলো তাকে ছাড়া যাবে না, ছেড়ে দিলেই পালিয়ে যাবে। লুনিসা আলতো করে কৃষানের উন্মুক্ত পিঠে হাত রাখল। কৃষান লুনিসাকে জড়িয়ে অস্থির ব্যথাতুর কণ্ঠে আওয়াজ তুলল। বাঁচতে পারবো না অ্যাঞ্জেলা, বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। মরে যাবো আমি। আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? ছাড়তে পারবো না আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। ভালোবাসেন? লুনিসা মৃদু কোমল স্বরে প্রশ্ন করলো। কৃষান আগের ন্যায় থেকেই বলে, এটা ভালোবাসা নাকি এর থেকে বেশি কিছু? জানো নেই, আমি শুধু জানি তুমি ছাড়া তাইসিন শূন্য। আমার অ্যাঞ্জেল ব্যতীত তাইসিন অস্তিত্ব শূন্য। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, সব ধ্বংস করে দেব, তবুও তোমাকে যেতে দেব না। লুনিসার চোখের কান্নিস বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। এই মানুষটা সত্যি তাকে ভালোবাসে, এতটা ভালোবাসে, আর সে কিনা তাকে ভুল বুঝে এসেছে। লুনিসা নিজের শক্ত করে কৃষানকে জড়িয়ে ধরে, মৃদু স্বরে বিড়বিড় করে বলে, আপনাকে ছেড়ে কোথায় যাই বলুন? আমি কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোনো দিন না। আজ থেকে লুনিসা স্বার্থী সম্পূর্ণরূপে আপনার, সে আপনার।
কৃষাণ মাথা তুলে লুনিসার দিকে তাকায়। লুনিসা কৃষাণের গালে হাত রাখে। নিজের অজান্তেই কখন যে এই লোকটাকে ভালোবেসে ফেলেছে সে তা নিজেও জানে না। আর আজকে পর থেকে এই ভালোবাসার মাত্রা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে। ভালোবাসি, আপনিও ভালোবাসবেন আমায়। আমি অহংকার করে বলতে চাই, আমাকেও ভালোবাসার মানুষ আছে। লুনিসা হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খায় কৃষাণ। গভীর দৃষ্টিতে তাকায় লুনিসার চোখের দিকে। পারবে তো থাকতে, বন্দি হয়ে থাকতে? বন্দি জীবন থেকে কিন্তু আর ছাড় পাবে না। লুনিসা জড়িয়ে ধরল কৃষাণকে। আমি বন্দি হতে রাজি আপনার মাঝে, আজীবনের জন্য। কৃষাণ লুনিসার কাঁধে মাথা রেখে আড়ালে ক্রু হাসলো। পাখি নিজে থেকেই বন্দি হতে চাইছে, অবশ্য এমনটা হওয়ারই ছিল, তবে এত তাড়াতাড়ি হবে ভাবতে পারেনি সে। কৃষাণ লুনিসাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো। সহ্য করতে পারবে তো অ্যাঞ্জেল? লুনিসা শান্ত কণ্ঠে জবাব দেয়, আপনি আছেন তো? কৃষাণ ক্রু হেসে লুনিসাকে বিছানায় শুয়ে দেয়, নিজের ভর ছেড়ে দিল তার উপর। ভেবে বলছো পরে আফসোস করবে না আবার? কারণ আজকের পর থেকে তুমি বন্দি হবে আমার কাছে, চাইলেও মুক্তি পাবে না। লুনিসা চোখ বন্ধ করে নিল, শুকনো ঢোক গিলল। চাইবো না মুক্তি। কৃষাণ পেয়ে গেছে তার উত্তর। সে ডুব দেয় লুনিসার মাঝে। নিজের জমিয়ে থাকা গত 6টি বছরের অনুভূতি যন্ত্রণার আগুনে জ্বলাতে তাকে লুনিসাও। সেও মুখ বুজে সেই আগুন সদরে গ্রহণ করেছে। হোক না একটু যন্ত্রণা, যদি এর সমাপ্তি হয় পূর্ণতা। কৃষাণ লুনিসার অশ্রু মাখা মুখে অধর ছোয়ালো। তুমি আমার, পুরোটাই আমার। লুনিসার কানে এসব বাক্য গেল না। সে ডুবে আছে কৃষাণের মাঝে। কৃষাণ লুনিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, Your entity is within me. From today, everything about you belongs to me. I'm sorry, because this isn't easy, Angel. You are all mine, Angel. Just mine. নতুন ভোরের সূচনা, শীতের সকাল, সাথে মিষ্টি রোদের হাতছানি। টিপ টিপ করে চোখ খুলল লুনিসা। সাদা চাদরের ভাঁজে গুটিসুটি হয়ে শুয়ে আছে সে। তবে নিজের পাশে কৃষাণকে না দেখে অবাক হলো। ভাঁজ পড়ল কপালে, চাদর বুকে চাপিয়ে উঠে বসল। কৃষাণ কথায় লুনিসার নজর পড়ল টি টেবিলের উপরে রাখা খাবারের দিকে, সাথে একটি চিরকুট। লুনিসা বিছানা থেকে নেমে চিরকুটটা হাতে নিল। ফ্রেশ হয়ে খেয়ে নিও, আর একদম বাড়ি থেকে বের হবে না, মাইন্ডেড। লুনিসার মন খারাপ হলো। কথায় ভাবলো এই স্নিগ্ধ সকালটা তার সাথে উপভোগ করবে, আর লোকটা কিনা চলে গেছে। লুনিসার অভিমান হলো। অভিমান নিয়েই চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে নিচে গিয়ে দেখে মিলি এসেছে, ল্যাপটপ নিয়ে কাজ করছে। লুনিসা কিচেনে গিয়ে কফি বানিয়ে মিলির দিকে এগিয়ে দিল। মিলি মুচকি হেসে কফির কাপটা হাতে নিল। লুনিসার নজর পড়ল ল্যাপটপের স্ক্রিনে, যেখানে মিনজি সহ আরও অনেকগুলো লোকের ছবি। এদের মধ্যে একটি ছবিতে চোখ আটকালো লুনিসার। আশ্চর্যর চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, আপু এই মেয়েটা কে? মিলি লুনিসার দিকে তাকালো, স্বাভাবিকভাবে বলে উঠল, টমাসের হয়ে কাজ করতো। আমি ভাবতেও পারিনি তার মতো এত বড় একজন সেলিব্রিটি কিনা এমন নোংরা কাজে মত্ত। লুনিসা চেয়ে থাকে স্ক্রিনে। এসব কি করে? এটা হতে পারে না। মিলি ভ্রু কুঁচকে তাকালো লুনিসার দিকে। কি হয়েছে লুনিসা, কোনো সমস্যা? লুনিসা নিয়ামের ছবিটা দেখিয়ে বলল, ও আমার বন্ধু হয়, ও কি করে এসবে যুক্ত হতে পারে? আমি বিশ্বাস করতে পারছি না। মিলি অবাক হয়, সাথে সাথে বলে ওঠে, নিয়াম, এই মেয়েটি তো সব প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছে। নিজের ভুল বুঝতে পেরেছিল বলেই হয়তো টমাসের নোংরা কাজকর্ম বন্ধ করতে চেয়েছে। মানে? মিলি ল্যাপটপে কাজ করতে করতে বলে, নিয়ামি স্যারকে সব ফাইল ডকুমেন্ট প্রমাণ পাঠিয়েছে, আর তুমি টমাসের নেক্সট টার্গেট এটাও। তাই তো আমরা তোমাকে উদ্ধার করতে পেরেছি, না হলে কি যে হতো। মিলি থ মেরে বসে রইল। নিয়াম এই রকম বাজে কাজে জড়িয়ে গিয়েছিল। আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, সব সত্য আজকেই জানা যাবে। লুনিসার মাথা ব্যথা করছে, সাথে শরীরটাও। তার উপর এসব শুনে কেমন অস্থির লাগছে তার। মিলিকে রেখে নিজের ঘরে চলে আসলো লুনিসা। গতকালের ঘটনা মনে আসতেই ভয়ে চেপে ধরেছে। যদি কৃষাণ না থাকতো তাহলে কি হতো তার?
মৃদু হাসি ফুটে উঠল তার অধরে। মনে মনে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে তার, কারণ কৃষাণের মতো একটা মানুষ যে সে পেয়েছে। সাথে গত রাতের কথা মনে আসতেই গাল লাল হয়ে আসলো। লোকটা সত্যি অসভ্য। তার উগ্রতর স্পর্শে লুনিসা কখন যে ডুবে গিয়েছিল। কিছু তো আছে কৃষাণের মাঝে, না হলে এতটা আকর্ষণ করে কি করে? আই লাভ ইউ কৃষাণ, আই লাভ ইউ। খুনগুলো করার কারণ? ডাক্তার এরিনা, অফিসার সুকাই ও কৃষাণ বসে আছে টোমাসের মুখোমুখি। টোমাসের ভাবান্তর নেই, সে চুপচাপ বসে আছে। এবার কৃষাণ মুখ খুলল। কিছু জিজ্ঞেস করা হয়েছে তোমাকে? টোমাস বিরক্ত হয়। খুন করেনি, আমি শুধু আমার বন্ধুদের নিজের অ্যাকুইনাস ওয়ার্ল্ডে জায়গা দিয়েছি। তোমার বোন কিন্তু আমাদের কাছে, তোমাকে বলতেই হবে। টোমাস হঠাৎ ভীত হয়ে গেল। সে কিছু বলতে চাইছে, তবে মুহূর্তেই আবারও কঠিন হয়ে গম্ভীরতা নিয়ে বসল। কিছু একটা বিড়বিড় করছে সে। টোমাস সুস্থ স্বাভাবিক মানুষ নয়, তা আগেই বুঝে গেছে কৃষাণ। ডাক্তার এরিনাও ঘোষণা করেছে যে টোমাস মানসিকভাবে অসুস্থ। সে একই সাথে সাথে ক্যানিবালিস্টিক ইম্পালস ডিসঅর্ডার, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ও সাইকোপ্যাথিক মানসিক রোগী। সাইকোপ্যাথিক এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি সহানুভূতি ও অপরের প্রতি সমমিতার অভাব অমার্জিত অপরাধ করতে পারে। তারা সাধারণত ঠান্ডা মাথায় এবং চরমভাবে হিংস্র হতে পারে। আর সাথে ক্যানিবালিস্ট ইম্পালসে ডি ওয়ার্ল্ড, এটি একটি বিরল কিন্তু গুরুতর মানসিক অবস্থা যেখানে রোগীর মধ্যে নরখাদকের প্রবণতা তৈরি হতে পারে। এমন রোগে আক্রান্তরা সাধারণত মানসিক রোগের অন্যান্য জটিলতা বা মানসিক আঘাতের শিকার হয়ে থাকেন, আর টোমাসের মাঝে সবগুলোই বিদ্যমান। বিশেষ করে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগটা, তার মাঝে একই সাথে তিনটা সত্তা বসবাস, তবে তার নিজের সত্তাকে নিয়ন্ত্রণ করছে বাকি দুটি সত্তা। এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এমন একটি রোগ যেখানে একটি মানুষের মাঝে একাধিক সত্তা বিচরণ করে। কখনো নিজেকে অন্য একটি মানুষ বলে মনে হয়। কিছু ক্ষেত্রে রোগীদের এই সত্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের কার্যক্রম মনে থাকে, কিন্তু বেশিরভাগই ভুলে যায় এবং জানেই না তার মাঝে অন্য একটি বা একাধিক সত্তার বসবাস। টোমাসের ক্ষেত্রে দুটোই বিদ্যমান। তার নিজের সত্তা তার নিয়ন্ত্রণে না থাকলেও বাকি দুটি সত্তা কি করছে তা সে জানে। এটি জন্ম থেকে কারো মাঝে থাকে না, কিছু গুরুতর পরিস্থিতির সম্মুখীন হয়েই এই রোগটা বাসা বাঁধে মস্তিষ্কে। হয়তো এখানেও তাই। হয়তো টোমাসের অতীতেও এমন কিছু ঘটেছে যার ফলস্বরূপ আজকের এই টোমাসের জন্ম। কি হয়েছিল এমন? বেনজিং হাই স্কুল 10ম শ্রেণীর রেজাল্ট দিয়েছে আজ। ফার্স্ট গোল্ড পেয়ে মহা খুশি অ্যাকুইনাস। গোটা স্কুল শান্ত ও ব্রিনিয়াল স্টুডেন্ট হিসেবে অ্যাকুইনাস পরিচিত। আজ পর্যন্ত কোনো দিন কোনো নালিশ আসেনি তার নামে। সব সময় চুপচাপ থাকা একজন ভদ্র ছেলে সে। রেজাল্ট কার্ড নিয়ে মুচকি মুচকি হেসে রাস্তা দিয়ে হাঁটছে সে। মা নিশ্চয়ই অনেক খুশি হবে। তবে মাঝপথে পথ আটকে দাঁড়ালো কয়েকজন স্কুল ড্রেস পরিহিত ছেলে। একই ক্লাসে পড়ে তারা। তাদের দেখেই অ্যাকুইনাস 2 পা পিছিয়ে গেল। এই ছেলেগুলোকে সে ভয় পায়। মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটি খচা মেরে বলল অ্যাকুইনাসকে। অ্যাকুইনাসের নিজের চশমাটা ভালো করে পরে নিল। মাথা নিচু করে আটকে আটকে বলল, আমাকে যেতে দাও। ছেলেগুলো হেসে উঠল। যেতে তো দেবই, তার আগে স্কলারশিপের টাকাগুলো আমাদের দিয়ে যা। অ্যাকুইনাস শক্ত করে নিজের ব্যাগ চেপে ধরল, তবে তাতে কোনো লাভ হলো না। ছেলেগুলো অ্যাকুইনাসকে বাজেভাবে মেরে টাকাগুলো নিয়ে চলে গেল। অ্যাকুইনাস রাস্তায় বসে কাঁদতে লাগলো। সে ভেবেছিল এই টাকাগুলো দিয়ে তার বোনকে চিকিৎসা করাবে। তার বোন যে অসুস্থ, তার মাও অনেক কষ্ট করে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর বাবা,
ওই মানুষটা সারাদিন নেশা করে আর তার মাকে মারধর করে। বোন বা তার প্রতি কোনো নজর নেই তার, উল্টো মা যা রোজগার করে তা নেশার পেছনেই উড়ায়। বিকেল পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নেমেছে, সে এখনো জনমানব রাস্তায় বসে কাঁদছে। ছোট্ট থেকেই সে ভীতু, কিছুই করতে পারে না। এসব ভেবেই নিজের উপর রাগ হচ্ছে তার। অ্যাকুনিয়াস অনুভব করলো তার সামনে এসে কেউ একজন দাঁড়িয়েছে। সে মাথা তুলে উপরে তাকালো। একটি মোটাসোটা লোক, চেহারা কেমন যেন, ঠোঁটে হাসি, ঠোঁটের ভাঁজে কাঠি, কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন বাচ্চা? অ্যাকুইনিয়াস উঠে দাঁড়ালো, ভালো করে তাকালো লোকটার দিকে। পরনে দামি পোশাক, কোনো বড়লোক ব্যক্তি। অ্যাকুইনিয়াসকে চুপ থাকতে দেখে লোকটা আবার প্রশ্ন করে, কি হয়েছে বলো? অ্যাকুইনিয়াস প্রথমে বলতে চাইল না, পরবর্তীতে কেঁদে উঠে বলে সবটা। অ্যাকুইনিয়াসের কথা শুনে লোকটা মৃদু হেসে প্রশ্ন করে, বাসা কই তোমার? অ্যাকুইনিয়াস মাথা নামিয়ে উত্তর দেয়, মূল্যায়ন রোডে। লোকটা আবার হাসলো, পকেট থেকে মানিব্যাগ বের করলো, সেখান থেকে 10,000 টাকা অ্যাকুইনিয়াসের হাতে দিল। অ্যাকুইনিয়াস অবাক হয়ে তাকায় তার দিকে। আমি এতগুলো টাকা নিতে পারবো না আঙ্কেল। আঙ্কেল যেহেতু বলেছে রাখো, এটা তোমার বোনের জন্য, এবার বাড়ি যাও। কিন্তু অ্যাকুইনিয়াসকে বলতে না দিয়ে লোকটা নিজেই বলে উঠল, কোনো কিন্তু নয়, আজ এটা রাখো, এর বিনিময়ে না হয় অন্য কিছু দিয়ে দিও। অ্যাকুইনিয়াস গোল গোল চোখ করে তাকায় লোকটার দিকে। আমি এর বিনিময়ে কি দেব? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। লোকটা আবার হাসলো, আছে, অনেক কিছুই আছে, সময় হলে আমার পাওনা আমি নিতে আসবো, তখন ফেরাতে পারবে না। অ্যাকুইনিয়াস টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকটা তার মাথায় হাত রাখে। আবারও দেখা হবে খুব শীঘ্রই। লোকটা চলে যেতে নিলে অ্যাকুইনিয়াস পিছু ডাকে, আঙ্কেল আপনার নামটা? একটা পকেটে হাত গুজে পেছনে তাকায়। ক্রু হেসে শীতল কণ্ঠে উত্তর দেয়, টমাস, ম্যাডেন টমাস। লোকটি আর কিছু বলল না, আর থামলো না, চলে গেল অন্ধকার পথ ধরে। অ্যাকুইনিয়াস এক পলক টাকাগুলোর দিকে তাকে স্মিত হাসলো, মনে মনে লোকটাকে ধন্যবাদ বলল। পা বাড়ালো নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ অ্যাকুইনিয়ামের জন্মদিন। নিজে হাতে কেক বানিয়েছে তার মা, তার ছোট বোন লিয়া, সে আর তার মা তিনজনে মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। এমন সময় সেখানে উপস্থিত বাড়ির মালিক। ভেতরে আনন্দ ফুর্তি দেখে বিরক্ত হলো। আজকে কয় তারিখ? 3 মাসের ভাড়া দাওনি, আবার এখানে ফুর্তি হচ্ছে। বলেছিলাম না 10 তারিখের আগে টাকা পরিশোধ না করলে বের করে দিব। রুক্ষ কণ্ঠস্বর কানে আসতেই অ্যাকুইনিয়াসের মা উঠে দাঁড়ালো, মাথা নত করে নিচু কণ্ঠে বলল, আমাদের আর কিছুদিন সময় দিন। অ্যাকুইনিয়াসের বাবা আজ সপ্তাহে খানিক ধরে বাড়ি আসে না। লোকটা বিশ্রী ভাষায় গালাগাল করলো, অতঃপর বলল, আর একদিনেও এক্ষুনি বের হও তোমরা। আমার 3 মাসের ভাড়া মেরে দিয়ে আবার সময় চাওয়া হচ্ছে। লিয়া তার মায়ের পেছনে লুকিয়ে ড্যাব ড্যাব করে গোটা বিষয়টা দেখছে। অপরদিকে অ্যাকুইনিয়াসও একইভাবে তাকিয়ে আছে। দয়া করুন, এই রাত করে কোথায় যাব বলুন? কিছুদিন। পুরোটা বলার আগেই লোকটা তার ছেলেপেলে দিয়ে গোটা ঘর লন্ডমন্ড করে ফেলল। অ্যাকুইনিয়াসের মা কান্নাকাটি করে থামানোর চেষ্টা করলেও লোকটার মন গলে না। এই অন্ধকার রাতে বের করে দেয় তাদের। গত সপ্তাহে টাকা ফিরিয়ে দিতে বলার পর তার বাবা আর বাড়ি ফিরেনি, না আসে কোনো খোঁজ। অ্যাকুইনিয়াসের প্রচুর রাগ হচ্ছে, কিন্তু সে তো তার রাগটা প্রকাশ করতে পারে না। তার মা তাদেরকে নিয়ে কাঁদতে কাঁদতে মেন রাস্তার পাশে এসে বসলো। আমি কি পাপ করেছি? কেন আমার ভাগ্য এতটা খারাপ? অ্যাকুইনিয়াসের মায়ের কান্না দেখে লিয়াও কাঁদছে। অ্যাকুইনিয়াসের খারাপ লাগছে, সে সন্তান হিসেবে ব্যর্থ। জনব মানব শূন্য রাস্তায় হঠাৎ একটি কালো দামি গাড়ি এসে থামলো তাদের সামনে। অ্যাকুইনিয়াস সোজা হয়ে তাকালো। আস্তে আস্তে জানালা নামাতেই দৃশ্যমান হলো একটি মুখ। অ্যাকুইনিয়াস কপাল কুঁচকালো, লোকটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে। কি হয়েছে বাচ্চা, এত রাতে এখানে বসে আছো? অ্যাকুইনিয়াসের মনে পড়লো লোকটাকে। মাসখানেক আগে এই লোকটাই তো তাকে সাহায্য করেছিল। অ্যাকুইনিয়াসের অধরে হাসি ফুটে উঠল। টমাস গাড়ি থেকে বেরিয়ে আসলো। অ্যাকুইনিয়াসের মা দাঁড়িয়ে পড়ল। টমাস ঠোঁট প্রশস্ত করল। আপনি অ্যাকুইনাসের মা? তিনি মাথা নাড়ায়। টমাস এবার অ্যাকুইনিয়াসের দিকে তাকায়। তা তোমরা এখানে?
অ্যাকুনিয়াস কিছুক্ষণ চুপ রইল, তার অস্বস্তি হচ্ছে। টোমাস দ্বিতীয়বার প্রশ্ন করলে অ্যাকুনিয়াস বলে সম্পূর্ণ ঘটনা। টোমাস বোধহয় দুঃখী হলো। তোমরা কিছু মনে না করলে আজ রাতটা আমি এই বাড়িতে থাকতে পারবো? না না, কি বলছেন? অ্যাকুনিয়াসের তৎক্ষণাৎ জবাবে টোমাস হাসল। তোমাদের যেতেই হবে, ধরে নাও এটাই প্রতিদান। অ্যাকুনিয়াসের মা অ্যাকুনিয়াসের মুখে শুনেছে অনার বিষয়ে, তিনি রাজি হয়ে গেলেন। এই রাতে কথায় বা যাবে। সবাই গাড়িতে উঠে বসলো। টোমাস মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো, সাথে টোমাসকেও। লোকটা বুঝি সৃষ্টিকর্তার দূত হয়ে তাদের কাছে এসেছে। টিপ টিপ করে চোখ খুলে অ্যাকুনিয়াস, মাথা ভার হয়ে আসছে, চোখের সামনে সবকিছু ভাসছে। ভালো করে চোখ খুলতেই অনুভব করলো তার হাত পা বাঁধা, সাথে মুখটাও। কিন্তু কেন? আর সে কথায় চোখ মেলে দেখলো আলোকিত চার দেওয়ালের মাঝেই আছে সে। মাথা ঘুরিয়ে আসে পাশটা দেখলো, তার সামনেই পায়ের উপর পা তুলে বসে আছে টোমাস নামক লোকটা। অ্যাকুনিয়াসের মনে পড়ল গাড়ির ঘটনা। গাড়িতে ওঠার পর টোমাস তাদের পানি দিয়েছিল খেতে, আর তারপরে আস্তে আস্তে জ্ঞান হারায় তারা। টোমাস এগিয়ে আসে টোমাসের কাছে, মুখ ছোট করে চুস শব্দ করে। ইস বাচ্চা, কষ্ট হচ্ছে। ওপাশ থেকে কোনো জবাব এলো না, আসবেই বা কি করে? অ্যাকুনিয়াসের মুখ যে বাঁধা। টোমাস আবার হেসে উঠল। আমি চাই তুমি কষ্ট পাও। মানুষকে কষ্ট পেয়ে কাতরাতে দেখলে আমার আনন্দ লাগে, এই যেমন এখন লাগছে। অ্যাকুনিয়াস বুঝতে পারছে না টোমাস কেন এমন কথা বলছে, কি করতে চাইছে সে। আপাতত তার চোখ খুঁজে বেড়াচ্ছে তার মা ও বোনকে, কিন্তু তারা তো নেই। টোমাস বোধহয় বুঝতে পারলো অ্যাকুনিয়াস কি খুঁজছে। মাকে খুঁজছো? দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। টোমাস অ্যাকুনিয়াসকে বসিয়ে দিল, তারপর উঠে সামনের দিকে এগিয়ে গেল। ঘরের মাঝ বরাবর একটি কালো পর্দা টানানো। টোমাস পর্দায় হাত রেখে স্মিত হাসল। এই যে তোমার মা। টোমাস পর্দা সরিয়ে দিল, সাথে দৃশ্যমান হলো একটি বিশ্রী দৃশ্য। অ্যাকুনিয়াস সাথে সাথে চিৎকার করে উঠল, তবে তার শব্দ বাইরে আসলো না, উল্টো গঙ্গানোর শব্দ আসলো। টোমাস অ্যাকুনিয়াসের দিকে তাকিয়ে হাসছে। অ্যাকুনিয়াসের চোখ বেয়ে পানি পড়ছে, সে কিছুই করতে পারছে না। একটি বিশাল আকৃতি কাচের বক্সের পানির মাঝে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে অ্যাকুনিয়াসের মাকে, আর বক্সের নিচে আগুন জ্বলছে। আর অ্যাকুনিয়াসের মা ছটফট করছে। অ্যাকুনিয়াসও ছটফটানি শুরু করলো। একবার টোমাসের দিকে তাকাচ্ছে, আর একবার তার মায়ের দিকে। অ্যাকুনিয়াস কাঁদছে, মনে মনে মুক্তি পাওয়ার জন্য আহাজারি করছে, কিন্তু তাকে কেউ মুক্তি দিচ্ছে না। উল্টো তার এমন অবস্থা একজনকে আনন্দ দিচ্ছে, সেটা হলো টোমাসকে। অ্যাকুনিয়াস এই দৃশ্য আর সহ্য করতে পারল না, সে দ্বিতীয়বারের ন্যায় জ্ঞান হারালো। এতে যেন টোমাস ক্ষুব্ধ হলো। কেন অ্যাকুনিয়াস জ্ঞান হারালো? সে তো চাই কষ্ট দিতে, ছটফট করাতে। টোমাস আগুনের মাত্রা বাড়িয়ে দিল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল অ্যাকুনিয়াসের মা। কি বিভৎসতা, অমায়িক নিষ্ঠুরতা! কোনো সুস্থ মানুষের দ্বারা এসব করা কি সম্ভব? দিন রাতের কোনো হুঁশ নেই, গোটা রুমটাই অন্ধকার। অ্যাকুনিয়াসের জ্ঞান ফিরেছে কত সময় পর তার খেয়াল নেই। অ্যাকুনিয়াস মাথা ধরে উঠে বসলো, তার হাত পায়ের বাঁধন খোলা। মস্তিষ্কে খেলতেই উঠে দাঁড়ালো। অন্ধকারের দিক বেদিক ছুটল, তবে কিছুই খুঁজে পেল না। দেওয়াল হাতড়ে দরজার কাছে আসতেই দ্রুত দরজা খুলল, সাথে সাথে চোখে মুখে এসে পড়ল তীক্ষ্ণ আলো। আশেপাশটা দেখে সিঁড়ি বেয়ে নামছে অ্যাকুনিয়াস। বারবার মাথা নেড়ে নিজের চোখের সামনে মায়ের দৃশ্যটা ভাসছে। নিজেকে পাগল পাগল লাগছে ছোট অ্যাকুনিয়াসের, সাথে উত্তেজনা অস্বাভাবিক। ড্রয়িং রুমে এসে দাঁড়ালো সে, দরজা লক করা। সে বের হবে কি করে? তাকেও তো এই লোকটা মেরে ফেলবে। রাগ, ভয়, উত্তেজনা একসাথে কাজ করছে তার। মাথা যন্ত্রণা করছে। ঘুম ভেঙেছে তবে? পেছন থেকে শীতল কণ্ঠস্বর ভেসে আসলো অ্যাকুনিয়াসের কানে। শরীর শিরশির করে উঠল, তাকালো পেছন ফিরে। টোমাস শীষ বাজাতে বাজাতে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। অ্যাকুনিয়াসের দিকে তাকিয়ে বলে, খিদে পাইনি, এসো খেয়ে নাও। অ্যাকুনিয়াসের শরীর জমে গেছে, এই লোকটা তাকে বাঁচতে দিবে না। সে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। টোমাস আর কিছু বলল না, সে টেবিলে রাখা খাবারগুলো খেতে লাগলো। অ্যাকুনিয়াস নিজের মাথার চুল খামচে ধরল, আবার কান ঘষছে। আমতা আমতা করে বলে, আর আমার মা কোথায়? আমার মা?
টমাস খেতে খেতে অ্যাকুনিয়াসের দিকে তাকালো, মৃদু হাসলো। তোমার মা? অ্যাকুনিয়াস মাথা নাড়ল। টমাস আবারও খাবার মুখে দিল, খাবারের দিকে তাকিয়ে বলল, এই যে তোমার মা, আপাতত আমরা দুপুরে খাবো। টমাসের এরূপ কথা কানে প্রবেশ মাত্রই শরীর থরথর করে কাঁপতে লাগলো অ্যাকুনিয়াসের। মাথা ঘুরছে, টেবিলে রাখা খাবারগুলোর দিকে তাকালো, যেখানে নিজের মায়ের মুখটা ভেসে আসছে। বারবার সেই দৃশ্য হাতে দিয়ে কানটাও চেপে ধরল। মায়ের চিৎকার, সেই দৃশ্য না আর পারছে না সে। ধপ করে মাটিতে বসে চিৎকার করে উঠল। মা! সেদিকে টমাসের আকর্ষণ নেই, সে তার মতো খাচ্ছে। অপরদিকে অ্যাকুনিয়াসের অবস্থা খারাপ, তার সব কিছু গুলিয়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে দাঁত চেপে তাকিয়ে আছে টমাসের দিকে, সাথে পাশে এক নজর চোখ বুলালো। আস্তে করে উঠে দাঁড়ালো, ঘাড় কাত করে এগিয়ে গেল টেবিলের সামনে, তাকালো টমাসের ধূসর রঙের চোখের দিকে। মনে মনে একটি ভুল ধারণা তৈরি করলো, সুন্দর চোখের মানুষরা ভয়ঙ্কর হয়। টমাস অ্যাকুনিয়াসের দিকে একবার তাকিয়ে কিচেনে চলে গেল। অ্যাকুনিয়াস টেবিল থেকে একটি ছুরি তুলে নিল, পেছন পেছন গেল কিচেনে। উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে প্লেট ধুচ্ছে টমাস। অ্যাকুনিয়াস পেছন থেকে গলায় ছুরি চালিয়ে দিল। আকস্মিক আক্রমণ আশা বা কল্পনা করেনি টমাস, সাথে সাথে গলা ধরে অ্যাকুনিয়াসের দিকে ঘুরল। তবে টমাসকে কোনো সুযোগ না দিয়ে চাকু দিয়ে বারবার আঘাত করলো চোখ বরাবর। হিংস্র হয়ে উঠেছে সে। টমাসের প্রাণ পাখিটা ততক্ষণে খাঁচা ছেড়ে উড়ে গেছে, তাতেও থামল না অ্যাকুনিয়াস। গোটা শরীরে আঘাত করে নিজের রাগ প্রকাশ করছে সে। অতঃপর হাঁপিয়ে পাশে বসে পড়ল, তাকালো রক্তটা টমাসের দিকে। নিজের হুঁশ ফিরল অ্যাকুনিয়াসের। এ কি করলো সে? এটা কি করলো? সাথে সাথে পিছিয়ে গেল সে, কেঁদে উঠল। সে খুন করলো নিজের হাতে। আবারও হুট করে শক্ত হয়ে গেল, মাথা নেড়ে ক্রু হাসলো, বিড়বিড় করে বলল, বেশ করেছি, আমি সবাইকে শেষ করে ফেলবো। সুন্দর চোখের নোংরা মানুষদের আমি শেষ করে দেব। আমি আজ থেকে টমাস হব, তবে নর্দমা শেষ করার জন্য। আমি অ্যাকুইনাস টমাস। আমি সুন্দর চোখের মানুষদের ঘৃণা করি। অ্যাকুইনাস থেকে টমাস হওয়ার গল্প জানলাম, তবে আইনের থেকে বেঁচে ফিরলে কি করে? কৃষাণের প্রশ্নে টমাস শান্ত কণ্ঠে উত্তর দেয়, যেভাবে টমাস বেঁচে ছিল। কিভাবে? অ্যাকুনিয়াস শূন্যের দিকে তাকিয়ে বলে, টমাসের বাড়িটা গভীর জঙ্গলের ভেতরে ছিল, সেখানেই আমি তাকে মারি। সেখানে আমি তার কিছু ডায়েরি পাই, পরে জানতে পারি সে এর আগেও অনেক খুন করেছে। সেখানে আরও লেখা ছিল সে একজন স্ক্রিপ্ট রাইটার ছিল, তার সেই অনেক টাকাও পাই। আমি টাকা নিয়ে চলে আসি শহরে, শুরু করি নিজের জীবন। হঠাৎ ইচ্ছে হলো আমি মডেল হব। টাকার অভাব ছিল না, সৃষ্টিকর্তা নতুন একটা জীবন দান করেছিল আমাকে, আর পিছনে তাকাতে হয়নি। মিনজি নাম নিয়ে মডেলিং জগতে পা রাখলাম। সুন্দর হওয়ায়ও ভাগ্যক্রমে সহজেই সুযোগ পেলাম। শুরু হলো নতুন যাত্রা। ভালোই চলছিল সব, তবে 4 বছর আগে আবারও টমাসের সত্তা আমাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করলো। তখন আমার কোনো কিছুর অভাব নেই, তবে নিজের সত্তাকে টিকিয়ে রাখতে পারিনি। আমাকে পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নিল টমাস, আর মাঝে মাঝে মিনজি। মিনজি ছিল আমার বেস্ট ফ্রেন্ড, যে ক্যান্সারের রোগী ছিল, আর তার শেষ ইচ্ছে ছিল সে মডেল হবে। আমার ভালো খারাপের একমাত্র সঙ্গী ছিল সে, আর সত্তাটাও আঁকড়ে ধরে আমায়। যাকে নিয়ন্ত্রণ করতো টমাসের সত্তা। আমার নিজের অস্তিত্ব ফিকে পড়ে গিয়েছে। আবারও নেশা চাপে খুনের, সুন্দর চোখের অসুন্দর মানুষের রক্তের, আর গড়ে তোলা অ্যাকুইনাস ওয়ার্ল্ড। কৃষাণ সজা হয়ে সে সব কিছু শুনলো, স্টেটমেন্টগুলো রেকর্ড করলো। রিদম কেবিনে প্রবেশ করলো। স্যার, নীলা পাগলামি করছে। লিয়ার নামটি শোনা মাত্রই অ্যাকুনিয়াস অস্থির হয়ে পড়ল। উঠে দাঁড়িয়ে রিদমের কাছে গেল। কি হয়েছে লিয়ার? ঠিক আছে তো? রিদম একবার অ্যাকুনিয়াসের দিকে তাকিয়ে কৃষাণের দিকে তাকালো। কৃষাণ উঠে আসলো তাদের কাছে, ডাক্তার টমাসকে আবার আগের জায়গায় বসালো। কৃষাণ রিদমকে ইশারায় যেতে বলে রিদম চলে যায়। কৃষাণ আবার অ্যাকুনিয়াসের সামনে এসে দাঁড়ালো। লিয়া তোমার বোন? সে বেঁচে ছিল? টমাস অস্থির হচ্ছে। ডাক্তার শান্ত করার চেষ্টা করছে, কারণ এখন অ্যাকুনিয়াসের সত্তায় সে আছে, তবে টমাসের সত্তা যখন তখন হাজির হতে পারে। আমি বলছি।
পুলিশ অফিসার ইঞ্জিন নিয়ামকে নিয়ে ক্যাবিনে আসে। নিয়ামের কণ্ঠস্বর শুনে সবাই তার দিকে তাকালেও অ্যাকুনিয়াস তাকায় না। সে মাথা নিচু করে বসে আছে। নিয়ামকে এনে বসানো হলো অ্যাকুনিয়াসের পাশে। কৃষাণ তার দিকে তাকাতেই নিয়াম বলে ওঠে সেদিনের ঘটনা, যেদিন রাস্তায় লিয়াকে পেয়েছিল অ্যাকুনিয়াস। লিয়ার গলায় তার মায়ের ছবিযুক্ত লকেট ছিল, আর এটা দেখেই অ্যাকুনিয়াস তার বোনকে চিনতে পারে। টমাস লিয়াকে মারেনি, উল্টো অনাথ আশ্রমে রেখে এসেছিল। কে জানে কেন? হয়তো সেই টমাসেরও কোনো অতীত ছিল যা অজানা থাকবে আজীবন। অ্যাকুনিয়াস আর চোখে নিয়ামের দিকে তাকায়। নিয়ামও তাকায়, তবে বেশি সময়ের জন্য না। অ্যাকুনিয়াসের মৃদু বাঁকা হাসির মানে নিয়াম বুঝে। তবে এখন তার আর কোনো ভয় নেই। সে মরলে মরুক, তার ভাইকে সে পাঠিয়ে দিয়েছে সুরক্ষিত স্থানে। সেদিন লিয়ার ওষুধ আনতে যখন অ্যাকুনিয়াসের ঘরে যায়, লিয়ান তখন টেবিলে নিজের মায়ের ডেথ সার্টিফিকেট দেখতে পায়। প্রায় 2 সপ্তাহ তার মা মারা গেছে, যা অ্যাকুনিয়াস তার থেকে লুকিয়ে গেছে। সেদিন নিয়াম শখ আঁকে যে পাপ সেও করেছে তা চিরতরে শেষ করার।